না না না, আমার তুর্য ভাইয়ের কাছে যেতে হবে, মাফ চাইতে হবে আমার তুর্য ভাইয়ের কাছে। বলেই তারা ছুট লাগায়। সে আদেও জানে না সে কোথায় যাচ্ছে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে ছুটছে সে। সদর দরজা খুলে দৌড়ে বাহিরে চলে যায়। পাগলের মতো ছুটছে সে। চোখ দিয়ে তার অঝোর ধারায় পানি পড়ছে। হাত দিয়ে তার মুছতে মুছতে সে মেন গেটের দিকে এগোচ্ছে। তারা গেটের কাছে এসে গেট খুলে দৌড়াতে থাকে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদেও কোথাও গেলে সে তুর্যকে পাবে। সে শুধু এইটুকু জানে তাকে তুর্যের কাছে পৌঁছাতে হবে। তারা যখন গলি পেরিয়ে রোডে উঠতে যাবে, অমনি তার সামনে একটা বিশাল বড় গাড়ি এসে থামে। তারা সেইখানেই থেমে যায়। হুট করে এমন হওয়ায় ঘাবড়ে যায় সে। চোখ তুলে তাকায় গাড়ির পানে। এর মাঝেই গাড়ির দরজা খুলে যায়। গাড়ির দরজা খুলতেই ভ্রু কুঁচকে তাকায় তারা সেদিক পানে। আর তাকাতেই তারা চমকে গিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি? তুর্য বাসায় এসে সোজা ওপরে চলে যায়। পেছনে পেছনে বাকিরাও এসে পড়ে তার সাথে। বাড়িতে ঢুকে যে যার রুমের দিকে চলে যায়। তুর্য সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই সবার আগে চোখ যায় তার তারার রুমের দিকে। ফের চোখ ঘুরিয়ে আনে তার হাতের দিকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় এখন রাত 1টা বাজে। এতক্ষণে নিশ্চয়ই তারা ঘুমিয়ে পড়েছে। একবার তার বেহায়া মন দেখতে চায়। তুর্য আর দাঁড়ায় না। নিজের চোখের তৃষ্ণা মেটানোর জন্য পা বাড়ায় তারার রুমের দিকে। দরজার কাছে এসে দরজাটা মৃদু ধাক্কা দিতেই খুলে যায়। তুর্য প্রবেশ করে রুমে। তবে তারাকে সে রুমে পায় না। বিছানা খালি পড়ে আছে। পুরো রুমের প্রতিটা জিনিস তছনছ করে ফেলা হয়েছে। মাঝে মাঝে কিছু রক্তের ফোঁটাও দেখা মিলছে। আঁতকে ওঠে তুর্য। বুকের ভেতর হুট করেই যেন মোচড় দিয়ে ওঠে। তুর্য তড়িঘড়ি করে তারাকে রুমে খুঁজতে শুরু করে। ওয়াশরুম থেকে শুরু করে ব্যালকনি সহ খুঁজেও যখন পায় না, তখন তুর্য ছুটে চলে যায় 3তলার দিকে। এক এক করে প্রতিটা রুম খুঁজতে শুরু করে। ছাদ থেকে শুরু করে পুরো তারাকুঞ্জ সে খুঁজে বেড়ায় তারাকে, শুধুমাত্র তার রুমটা ছাড়া। এবার তুর্যের ভয় লাগতে শুরু করে। হাত পা কাঁপছে তার। নিঃশ্বাসের গতিবিধিও যেন জোরে জোরে বাড়ছে। তারা কোথায় যেতে পারে সেটা ভাবতে থাকে তুর্য। হুট করেই তার মাথায় আসে তার রুমের কথা। সেখানেও থাকতে পারে তারা। ভাবতেই সে আর এক মুহূর্ত দেরি করে না। দৌড়ে চলে যায় তার রুমের দিকে। দোতলায় গিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে তার রুমে। রুমে প্রবেশ করে তার ব্যালকনি থেকে শুরু করে ওয়াশরুমও দেখে ফেলে, কিন্তু এখানেও তারাকে সে পায় না। তুর্যের এবার টেনশনে কপালে ডান হাতের আঙুল দিয়ে ঘষতে থাকে। ভাবছে কোথায় যেতে পারে তার তারা। ভাবতে ভাবতে পাশ ফিরতেই হুট করে তার চোখ যায় তার কাবার্ডের দিকে। কাবার্ডটা খোলা পড়ে আছে আর তার নিচে পড়ে আছে তার ডায়েরি। অবাক হয় তুর্য। তার রুমে এসে তার ডায়েরি কে ধরল সে ভাবতে থাকে। হুট করেই তার মাথায় কিছু একটা আসতেই দৌড়ে গিয়ে সোফায় বসে পড়ে। টি টেবিলের ওপর রাখা ল্যাপটপটা হাতে নিয়ে তাতে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে। তারপর সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। সকাল থেকে শুরু করে এক এক করে সমস্ত ফুটেজ সে চেক করতে থাকে। এর মাঝে দুপুরে সে ফুটেজটা তার সামনে আসে। তারা তার রুমে এসে ফোন হাতে তোলা, কান্না করে বেরিয়ে যাওয়া সবটা। আর একটা ফুটেজে একটু আগে তার ডায়েরি পড়ে হাউমাউ করে কাঁদতে থাকা, তার সব সে একে একে দেখতে থাকে। তারপর তারা কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যাওয়া। এই ফুটেজের পর আর কোনো ফুটেজে ধরা পড়েনি তারার। তুর্য ল্যাপটপ বন্ধ করে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ সে ভেবে পায় না তারা তার ফোনে কী এমন দেখলো যে এভাবে কাঁদলো। ফোনের কথা মাথায় আসতে তুর্য তড়িঘড়ি করে তার পকেট হাতিয়ে ফোন খুঁজতে থাকে। না, নেই তার কাছে ফোন। তুর্য এবার উঠে দাঁড়িয়ে পড়ে। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে বিছানায় তার ফোন খুঁজতে থাকে। পুরো বালিশ চাদর এলোমেলো করে ফেলেছে, কিন্তু তার ফোন পাচ্ছে না। এতে বিরক্ত হয়ে তুর্য তার মুখ দিয়ে চ শব্দ বের করে। বিছানা থেকে নেমে সামনের দিকে যেতে নিলে তার ফোনে পা লেগে থেমে যায়। তুর্য নিচের দিকে তাকাতেই দেখতে পায় তার ফোন নিচে পড়ে আছে। তুর্য তড়িঘড়ি করে ঝুঁকে ফোনটা তুলে সোজা হয়ে দাঁড়ায়।
ফোনের লক খুলতেই তার আর কষ্ট করে কোথাও চেক করার প্রয়োজন পড়ে না। তার আগেই সোজা মেসেজটা তার সামনে পড়ে। টয়ার মেসেজটা সে পড়ে ভিডিও ওপেন করতেই যেই টয়া জামাটা খুলে ফেলতে যাবে অমনি রাগে তার ফোন ফ্লোরে আছাড় মারে। সঙ্গে সঙ্গেই তার টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তেই তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে, চোখ মুখে তার হিংস্রতা ফুটে ওঠে, কপালে দুপাশের শিরাগুলো ফুলে সবুজ রং ধারণ করে। এতক্ষণ এসে বুঝতে পারে তারা তখনকার কথাগুলোর মানে। এটা দেখেই তারা তখন তার সাথে খারাপ ব্যবহার করেছে। তুর্যের আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন এই মুহূর্তে তার কাউকে খুন করতে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, একদমই সহ্য হচ্ছে না। তুর্য এবার পুরো তারাকুঞ্জ কাঁপিয়ে হুঙ্কার দিয়ে গর্জে ওঠে। টয়া, মুহূর্তে সকলেই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসে। টয়া, ডালেয়া বেগম সহ বাকিরাও বেরিয়ে আসে। তুর্য রুম থেকে বের হতেই সকলে যে যার রুম থেকে বের হতে দেখে। টয়াকে দেখে তুর্যের রাগের ধৈর্যের সীমা পার হয়ে গেল। তুর্য পা বাড়িয়ে টয়ার কাছে গিয়ে হুট করেই টয়ার চুল মুষ্টিবদ্ধ করে নেয়। এত জোরেই ধরে যে টয়া ব্যথায় আহ বলে আর্তনাদ করে ওঠে। সকলে তা দেখে চমকে ওঠে। ডালিয়া বেগম মেয়ের এই অবস্থা দেখে রাগে তেতে তুর্যের কাছে এসে চিল্লিয়ে বলে ওঠে। আর বলতে পারে না। ডালিয়া বেগম তার আগেই তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার পানে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে। এই একদম চুপ, একটা কথা আপনি বলবেন না। যদি একটা শব্দ করেছেন তো আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুর্যের কথায় ভয় দমে যায় ডালিয়া বেগম। তুর্যের এই আচরণ দেখে শারমিন বেগম রেগে যায়। তিনি চিল্লিয়ে বলে ওঠে। তুর্য, কি হচ্ছে কি? এই একটা কথা কেউ বলবে না। তুর্যের গর্জনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। সকলে আঁতকে ওঠে তুর্যের এই রূপ দেখে। হামিদ খান থেকে শুরু করে কেউ সাহস পায় না তুর্যকে কিছু বলার। এদিকে তুর্য টয়ার চুল এত জোরেই ধরেছে যে টয়া ব্যথায় কেঁদে ওঠে। তুর্য টয়ার চুল আরো শক্ত করে ধরে গর্জে বলে ওঠে। ওর সাহস কি করে হলো আমার আর তারার মাঝে ঝামেলা বানানোর? বল কে দিয়েছে তোকে সেই সাহস? আজ তোর জন্য আমার তারা আমাকে ভুল বুঝছে, আমাকে সে ঘৃণা করছে। তুই জানিস তার মনে জায়গা করে নিতে আমার কত কি সাফার করতে হয়েছে? তোর কোনো ধারণা আছে? আর তুই কি করলি? আমার সবকিছু শেষ করে দিলি। কেন করেছিস? বলে গর্জে ওঠে তুর্য। এদিকে টয়া ব্যথায় কাঁদতে কাঁদতে বলে ওঠে। প্লিজ, লাগছে তুর্য। টয়ার মুখে নিজের নাম শুনে তুর্য টয়ার চুল ছেড়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে এক চড় মারে। সঙ্গে সঙ্গে ছিটকে নিচে পড়ে যায় টয়া। সকলে আঁতকে ওঠে। ডালিয়া বেগম মেয়ের কাছে ছুটে যেতে নিলে তুর্য তীক্ষ্ণ চোখে তাকায়। ভয়ে থেমে যায় ডালিয়া বেগম। তাজ তাহাসানরা অবাক হয়ে দেখছে, তারা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সকলেই এই ভয়ঙ্কর তুর্যকে দেখে নিঃশ্বাস নিতে যেন ভুলে গেছে। টয়ার গাল নাক কেটে রক্ত বেরিয়ে আসে। তুর্য এগিয়ে গিয়ে টয়ার সামনে এক হাঁটু ভেঙে বসে, ফের টয়ার চুল আঁকড়ে ধরে বলে ওঠে। এটা বল, কেন করেছিস? তোর সাহস কি করে হলো তোর মতো একটা নোংরা মেয়ের মুখে আমার নাম উচ্চারণ করার? তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই এক্ষুনি বল আমার তারা কোথায়? কোথায় আছে আমার তারা? বল, না হলে আমি তোকে আজকে জ্যান্ত কবর দিব। বলেই তুর্য টয়ার চুল টেনে ধরে টয়ার মুখটা ওপরের দিকে তোলে। এদিকে টয়া এক থাপ্পড়ে তার সব শক্তি যেন হারিয়ে ফেলেছে। কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না। অন্যদিকে তারা কোথায় সেটা শুনে সকলে আঁতকে ওঠে। তাজ তড়িঘড়ি করে বলে ওঠে। তারা কোথায়? মানে তারা বাসায় নেই? তাজের কথায় তুর্য টয়ার চুল আরো শক্ত করে ধরে। টয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে। না, নেই আমার তারা, পুরো বাড়িতে কোথাও নেই। একে বল আমার তারাকে এনে দিতে, না হলে আমি ওকে খুন করে ফেলবো। তুর্যের কথায় সকলের প্রাণে যেন পানি নেই। মুহূর্তেই সকলের বুক ধক করে ওঠে। প্রিয়ন্তী বেগম হন্তদন্ত হয়ে বলে ওঠে। আমার মেয়ে বাসায় নেই। মানে কোথায় গেছে আমার মেয়ে? বলেই প্রিয়ন্তী বেগম পাগলামি করতে থাকে। এদিকে প্রিয়ন্তী বেগমের অবস্থা দেখে তার তিন যা এসে তাকে সামলাতে থাকে।
তাহসানা আকাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে ওঠে। তাহসানের কথায় আকাশ তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে ছুট লাগায় দারোয়ানকে ডাকতে। এদিকে টয়া চুপ করে আছে দেখে তুর্য টয়ার চুল আরো শক্ত করে ধরে বলে ওঠে। কি হলো বলছিস না কেন? বল আমার তারা কই? টয়া এবার আর সহ্য করতে না পেরে ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে। তুর্য ভাই, আমি জানি না তারা কোথায় আছে। আমি সত্যি জানি না। আমি তো আমার রুমে ছিলাম। টয়ার কথা মোটেও পছন্দ হলো না তুর্যের। তুর্য রাগে এবার টয়ার গলা টিপে ধরে, এত জোরে ধরে যে টয়া কাঁদতে শুরু করে। তবে এতে তুর্যের যায় আসে না। তুর্য গর্জে বলে ওঠে। ভালোই ভালোই বলছি, বল আমার তারা কোথায়, না হলে আজকেই তোর শেষ দিন। তুর্য এত জোরে গলা চেপে ধরে যে টয়ার গলার হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে। চোখ উল্টে আসছে তার, মুখ কেমন সবুজ রং ধারণ করেছে। টয়া তুর্যের হাতে মারতে থাকে তাকে ছাড়ার জন্য। তবে এসবে তার কিচ্ছুটি যায় আসে না তুর্যের। ডালিয়া বেগম মেরে এ অবস্থা দেখে কেঁদে ওঠে। অবস্থা সিরিয়াস দেখে তাহসান, জয়, আহিল দৌড়ে গিয়ে তুর্যের হাত টয়ার গলায় ছাড়াতে ছাড়াতে চিল্লিয়ে বলে ওঠে। তাহসানের কথায় তুর্য রাগে কটমট করে বলে ওঠে। মরুকো, আমি সেটাই চাই। তুর্যের কথায় তাহসান, জয়, আহিল এরা নিজের সমস্ত শক্তি দিয়ে তুর্যকে সরিয়ে আনতে আনতে বলে ওঠে। পাগলামি করিস না, এই মুহূর্তে আমাদের তারাকে খুঁজতে হবে। বলেই তিনজন তাকে টেনে ছাড়িয়ে আনে। টয়া ছাড়া পেতে কাঁচতে কাঁচতে মাটিতে শুয়ে পড়ে। ডালিয়া বেগম মেরে এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে টয়াকে তুলে বুকে জড়িয়ে নেয়। তুর্য রাগে তাহসানদের হাত ঝামটা মেরে সরিয়ে ফেলে। এর মাঝে আকাশ দারোয়ানকে নিয়ে হাজির। দারোয়ানকে আসতে দেখে তাজ দৌড়ে গিয়ে দারোয়ানের কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে। তারাকে কি বাড়ি থেকে বের হতে দেখেছ? তাজের কথায় দারোয়ান ভেতরের পরিস্থিতি না বুঝেই সোজাসাপটা উত্তর দেয়। দারোয়ানের কথায় তুর্য তেতে ওঠে। দারোয়ানের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে। তোদেরকে এখানে ঘুমানোর জন্য রাখা হয়েছে? যে একটা জলজান্ত মানুষ বাড়ি থেকে উধাও, আর তুই বলছিস ঘুমিয়েছিলি? তুর্যের হুঙ্কারে দারোয়ান ভয়ে কেঁপে ওঠে। সে বুঝে উঠতে পারে না কি হয়ে গেছে। দারোয়ান ভয়ে মাথা নামিয়ে রেখেছে। তাহসান এদিকে আর না দাঁড়িয়ে থেকে তুর্যকে বলে ওঠে। তাহসানের কথায় তুর্যের বুক ধক করে ওঠে। হুট করেই তার মনে পড়ে তার তারা এখন বাহিরে। বাহিরে তার তারা মোটেও সেফটি নয়। তারাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। তুর্য হন্তদন্ত কণ্ঠে বলে ওঠে। ঠিক বলেছিস, আর দেরি করা যাবে না, আগে তারাকে খুঁজে বের করে আনতে হবে। তুর্যের কথায় মাথা নাড়ায় তাহসানরা। তুর্য আর কথা না বাড়িয়ে যেই যেতে নেবে অমনি থেমে যায়। তুর্যকে থেমে যেতে দেখে তাহসানরা থামে। তুর্য পেছন ফিরে তাকায়। টয়াকে জড়িয়ে ধরে ডালিয়া বেগম কাঁপছে। সেটা দেখে তুর্য হুমকির সুরে বলে ওঠে। তোকে আমি পরে দেখে নেব, তারাকে খালি খুঁজে আনি, তারপরে দেখিস তোর কি অবস্থা করি। এর মধ্যে যদি বাঁচতে চাস তাহলে আমি আসার আগে এই তারাকুঞ্জ থেকে মা মেয়ে মিলে পালা, না হলে এই তুর্যের কাছে তোদের খুন হতে হবে। বলেই তুর্য হন হন করে হেঁটে চলে যায়। পেছন পেছন তাজ, তাহসান সহ সকল ছেলেরা যায়। এদিকে তুর্যের হুমকি শুনে ভয়ে শুকনো ঢোক গিলে ডালিয়া বেগম। তুর্যরা যেতেই প্রিয়ন্তী বেগম মেষ শোকে জ্ঞান শূন্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সকলে চিল্লিয়ে ওঠে। ইমরান সহ সকলে দৌড়ে আসে প্রিয়ন্তী বেগমের কাছে। শারমিন প্রিয়ন্তী বেগমকে ডাকতে থাকে। হামিদ খান তা দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে। হামিদ খানের কথায় ইমরান খান তড়িঘড়ি করে প্রিয়ন্তী বেগমকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দেয়। সকলে তার পেছন পেছন যেতে শুরু করে। আর ডালিয়া বেগম টয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। ভেতরে ভেতরে ভয়ে তারা শেষ। তুর্যের বলা শেষ কথাটা যেন তার শরীরে কাটা বিধিয়ে দেওয়ার মতো ফুটছে। মধ্যরাত। দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তারাকে সকলে। প্রতিটা চেনা জায়গা থেকে শুরু করে সব খুঁজে বেড়াচ্ছে। প্রতি অলিগলি দিয়ে তারার খোঁজ করছে তারা। সকলে আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে তারাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তারাকে তারা পাচ্ছে না। তুর্য ফুল স্পিডে ড্রাইভ করছে। এতক্ষণে পুরো শহরের অর্ধেক জায়গা তার খোঁজা শেষ।
কিন্তু কোথাও খুঁজে পায়নি সে তারাকে। এবার যেন তার মনে ভয় জেঁকে ধরেছে। তারাবিহীন তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মুহূর্তেই তাকে সমস্ত শূন্যতা গ্রাস করে ফেলেছে। শ্বাস নিতে তার বড্ড বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন তার সব কিছু সে হারিয়ে ফেলছে। তার আর কিছু সময়ের অনুপস্থিতিতে নিজেকে সবচেয়ে বেশি শূন্য মনে হচ্ছে। বুকের ভেতর লাগাতার ছুরির আঘাত করছে যেন কেউ। অদৃশ্য কয়েকটা হাত যেন বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডখানা খাবলে ছিঁড়ে নিয়ে আসছে। তুর্য এবার আস্তে আস্তে গাড়ির স্পিড কমিয়ে এনে গাড়িটা থামিয়ে দেয়। শ্বাস জোরে গাড়ি চলছে। গাড়ির ভেতর যেন তার দম বন্ধ হয়ে আসছে। হাঁপানি রোগীদের মতো সে শ্বাস নিচ্ছে। বুকের ভেতর এক অসহ্য রকমের যন্ত্রণা। তার ডান হাত দিয়ে ব্যথা থামাতে খুবলে ধরে তার বুকখানা। এতেও কাজ হয় না তার। বুকের ব্যথা যেন আরও বেড়ে চলেছে। তুর্য এবার আর না পেরে বুকে হাত দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। গাড়িটা এখন একটা শূন্য ব্রিজের ওপর অবস্থিত। তুর্য বাইরে বের হতেই যেন তার আর শক্তি কুলায় না। শরীর পা দুটো ভেঙে আসছে। তুর্য আর না পেরে সেখানেই হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ে। বাম হাত দিয়ে রাস্তার ওপর ভর দিয়ে ঝুঁকে যায়। নিচের দিকে ডান হাতটা এখনও তার বুকের মাঝেই রয়েছে। তুর্য এবার জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, কোথায় তুই বাবুই? আমি যে তোকে পাচ্ছি না। কোথায় গেলে বাবু আমি তোকে? তোর অনুপস্থিতি যে আমাকে ধ্বংস করে দিচ্ছে। নিঃশ্বাস যেন তোকে ছাড়া চলছে। নিঃশ্বাস যেন তোকে ছাড়া চলতে চাচ্ছে না। আমি যে খুব কষ্ট হচ্ছে, পারছি না আমি আর সহ্য করতে। মনে হচ্ছে এই বুঝে মরে যাব। ফিরে আয় না আমার কাছে। একটা বার আমার কাছে ধরা দে প্লিজ। একটা বার ধরা দে। প্রমিস করছি আর কখনো তোকে আমার থেকে দূরে যেতে দেব না। শুধু একটা বার ধরা দে আমায় প্লিজ বাবুই, প্লিজ। না হলে যে আমি মরে যাব, মরে যাব আমি। টপ করে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে তুর্যের চোখ থেকে। তারাবিহীন তুর্যের কষ্টটা যেন কোনো শব্দে সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। সে তার বুকের মধ্যে এক অজানা শূন্যতা জমাট বেঁধে বসে আছে। ঠিক যেন হৃৎপিণ্ডটা জায়গা হারিয়ে ফেলেছে। নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তা যেন বেঁচে থাকার প্রমাণ নয়, বরং প্রতি শ্বাসে যেন মৃত্যু একটু একটু করে তাকে গ্রাস করছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব কিছু। তার ভিতরের আর্তনাদ নিঃশব্দে চারিদিকে ধাক্কা মারছে। কেউ শুনছে না, কেউ দেখছে না। শুধু তুর্য জানে এই বেদনার ভার কতটা অসহনীয়। বুকের ঠিক মাঝখানে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনেই সে জ্বলছে নিঃশব্দে। তুর্যের চোখে পৃথিবীটা যেন ফ্যাকাশে, নিষ্প্রাণ। তারাহীন জীবনে কোনো রং নেই, কোনো আলো নেই, শুধু এক অন্ধকার গহ্বর যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। এর মাঝেই তুর্যের ফোনটা বেজে ওঠে। তুর্য চোখের পানি মুছে সোজা হয়ে বসে তড়িঘড়ি করে ফোনটা পকেট থেকে বের করে সামনে আনে। তাহসান ফোন দিয়েছে। তুর্য ধীর গতিতে ফোনটা তার কানে তুলে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বল। ওপাশ থেকে তাহসান ব্যস্ত কণ্ঠে বলে ওঠে। তাহসানের কথা শুনে তুর্য তড়িঘড়ি করে বসা থেকে ওঠে। গাড়ির দিকে যেতে যেতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, দাঁড়া। বলেই তুর্য ফোন কেটে হন্তদন্ত হয়ে গাড়ির দরজা খুলে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে তুর্য তাহসানদের কাছে এসে পৌঁছায়। গাড়ি কোনো রকম ব্রেক করে থামিয়ে ব্যস্ত পায়ে ছুটে যায় তাহসানদের কাছে। তাহসানরা তুর্যকে আসতে দেখে পেছন ফিরে তাকায়। তুর্য দৌড়ে তাদের কাছে আস্তে আস্তে বলে ওঠে, কোথায় সেই ফুটেজ? বলেই দৌড়ে এসে তাহসানদের কাছে এসে থামে তুর্য। তাহসান তুর্যকে আসতে দেখে তড়িঘড়ি তার ফোন বের করে। ভিডিও ক্লিপটা সে তার ফোনে ট্রান্সফার করে নেয় আগে। তাহসান তড়িঘড়ি করে ভিডিওটা ওপেন করে। ভিডিওটা ওপেন করতেই তুর্য এক প্রকার ছো মেরে নিয়ে নেয় ফোনটা তার হাতে। এরপর ভিডিওটি দেখতে থাকে। এখানে দেখা যায় তারা যখন দৌড়ে রোডে উঠতে নেয়, তার আগেই তার সামনে একটি বিশাল বড় গাড়ি থামে আর তারা থেমে যায়। এরপর গাড়ির দরজা খুলে কেউ বেরিয়ে আসে। প্রণয়। নামটা আনতেই তার চোয়াল শক্ত হয়ে যায়। প্রণয় তারাকে জোর করে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দেয়।
তা দেখে তুর্য ফোনটা রাগে মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। সে ভেবেছিল প্রণয় ছেলেটা আর আসবে না তাদের মাঝে, কিন্তু এখন এটা দেখার পর তার ভাবনা একেবারেই ভুল প্রমাণ হয়। সে রাগে তাহসানের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, 12 ঘন্টার মধ্যে আমি আমার পুরো এমকে টিমকে চাই। তারা কিভাবে আসবে বা তোরা কিভাবে আনবি তাদের আমি কিচ্ছু জানি না। এই পুরো শহর আমার ঘেরাও করা চাই, যাতে একটা পিঁপড়াও এই শহর ছেড়ে যেতে না পারে। শহরে যত এয়ারপোর্ট আছে সব আমার ঘেরাও করা চাই। কোনো অপরিচিত কিংবা সন্দেহজনক কাউকে দেখলে তাকেই যেন ধরে আমার কাছে আনা হয়। বর্ডার ক্রস যাতে কেউ না করতে পারে। আকাশ পথে হেলিকপ্টার, নদী পথে জাহাজ, সাগর পথে বোট, সব চালিয়ে খোঁজ আমার তারাকে। প্রতিটা জাহাজ যেন চেক করা হয়। যত যা আছে সবকিছুতে তল্লাশি চালা। রাস্তায় নাম, প্রতিটা গাড়ি থামিয়ে থামিয়ে আমার তারাকে খোঁজ। সবকিছু উল্টে পাল্টে গেলেও আমি আমার তারাকে চাই। পুরো শহর আমার দখলে চাই। কথাটা যেন পুরো এমকে টিমকে জানিয়ে দেওয়া হয়। ইমিডিয়েটলি সবগুলোকে খবর দে, রাইট নাও। তুর্য এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে। তাহসান, জয়রা তার কথা মতো মাথা নাড়িয়ে যে যার মতো করে কাজে লেগে পড়ে। তুর্য ফোনের দিকে তাকিয়ে হিংস্র হয়ে বলে ওঠে, তুই জানিস না প্রণয়, তুই কার কলিজায় হাত দিয়েছিস? মেহরাজ খান তুর্যের কলিজায় হাত দিয়েছিস। তুই খুব বড় ভুল করেছিস। এই পুরো শহর এখন আমার হাতের মুঠোয়। এবার দেখ তোর কি অবস্থা আমি করি। গড প্রমিস, আমার তারার গায়ে একটা ফুলের টোকাও যদি লাগে আমি তুর্য সবকিছু ধ্বংস করে দেব। বলেই তুর্য হিংস্র হয়ে ওঠে। রাত পেরিয়ে দুপুর গড়িয়ে গেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রণয়। দরজা খুলতেই সে অবাক হয়ে তাকায়। চারপাশে সব কিছু ভেঙে একাকার হয়ে আছে, যেন ঝড় বয়েছে এই রুমে। পুরো রুম তছনছ হয়ে আছে, কাচের টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রণয় চোখ তুলে সামনের দিকে তাকায়। তারা বিছানার কাছে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। প্রণয়কে দেখে তার রাগ আরও বেশি বেড়ে যায়। রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। প্রণয় তার হাতের দিকে খেয়াল করতেই দেখতে পায় হাত কেটে রক্ত পড়ছে, অথচ তারার সেদিকে কোনো খেয়াল নেই। প্রণয় রক্ত দেখে আঁতকে ওঠে। সব কিছু ছেড়ে সে দৌড়ে তারার কাছে এসে তারার হাত ধরে উন্মাদের মতো বলে ওঠে, কি করেছো এটা? তোমার হাত তো কেটে গেছে ছোট্ট পরি। প্রণয়ের স্পর্শে তারার শরীর বিষিয়ে ওঠে। তুর্যবিহীন তার শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে তার শরীরে যেন আগুন লাগিয়ে দেওয়ার মতো অনুভব হয়। তারা রাগে প্রণয়ের হাত ঝামটা মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, একদম ছোবেন না আমায়, একদম না। তারার কথায় প্রণয় অবাক হয়ে বলে ওঠে, কেন ছবে না আমি তোমায়? দেখেছো তোমার হাত কেটে কি অবস্থা হয়েছে? ব্যান্ডেজ করতে হবে তো, না না হলে অনেক বড় সমস্যা হতে পারে। বলেই তারার কাছে এগিয়ে যেতে নিলে তারা দুপা পিছিয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, হোক, তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমার কাছে একদম আসবেন না। তারার কথায় প্রণয় এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, এখন না আসলে কি হবে ছোট্ট পরি? আর কয়েক ঘন্টা পরে আমাদের বিয়ে, আর বিয়ের পর তো তোমাকে আমার কাছে আসতেই হবে। প্রণয়ের কথায় যেন বেশ মজা পেল তারা। সে শব্দ করে হাসতে থাকে। তা দেখে প্রণয় ভ্রু কোঁচকায়। ভেবেছিল তারা রাগারাগি করবে, কিন্তু তারাকে হাসতে দেখে সে অবাক হয়। তারা হাসতে হাসতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে চোখের পানি মুছে হেসে বলে ওঠে, ও রিয়েলি? আপনার সাথে আমার বিয়ে? সিরিয়াস? কোন স্বর্গে বাস করছেন আপনি? তাজরিন খান তারা, ওহ সরি, মিসেস তুর্য খানকে বিয়ে করবেন আপনি? রিয়েলি? সেটা কোনো দিনই সম্ভব নয়, বুঝলেন? কারণ এই তারার অনেক আগে বিয়ে হয়ে গেছে, আর সেটা হয়েছে মেহরাজ খান তুর্যের সাথে, যাকে আমি আমার সবটা বিলিয়ে দিয়েছি। আমার সব কিছু, আমার মন থেকে শুরু করে সব, এমনকি আমার এই শরীরটাকেও বিলিয়ে দিয়েছি আমার তার কাছে। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয় প্রণয়। তারার শেষ কথা যেন তার বুকের ভেতর ছুরির ন্যায় আঘাত করেছে। ভাগ করে দিয়েছে তার বুকটাকে, খণ্ড খণ্ড করে দিয়েছে তাকে। প্রিয় মানুষের এই বিষাক্ত কথা যেন মুহূর্তেই তাকে শেষ করে দিয়েছে। তারা প্রণয়কে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে। প্রণয় নিজেকে অনেক কষ্টে সামলে তারার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে ওঠে,
তুমি সূর্যের সাথে শো বা না শো, 1000টা ছেলের সাথে শো, তাতেও আমার কিছু যায় আসে না, তবুও তোমার আমাকেই লাগবে। প্রণয়ের কথায় তারা বাঁকা হেসে হিংস্রতা নিয়ে বলে ওঠে, আপনার যাই আসুক বা না আসুক, আপনার যাই আসুক বা না আসুক, কিন্তু আমার যাই আসে। মেহরাজ খান তুর্য ব্যতীত এই তারা কখনো অন্য কাউকে তার শরীরে স্পর্শ করতে দেবে না। এই দেহে যদি কোনো পুরুষের অধিকার থেকে থাকে, সেটা কেবলমাত্র মেহরাজ খান তুর্যের। আর বিয়ের কথা সেটা না হয় বাদই দিলাম, এই তারা একবারই কাউকে 3 কবুল বলে ধর্মীয় ও আইন মতে বিয়ে করেছে। সেটা হলো শুধুমাত্র মেহরাজ খান তুর্যকে, আর তাকেই সে নিজের স্বামী হিসেবে মানে। এই জীবনে বেঁচে থাকতে এই তারা দ্বিতীয়বার তুর্যবিহীন আর কোনো পুরুষের জন্য সে কবুল বলবে না। এর আগে তার মৃত্যু হবে। আপনাকে আমি আমার স্বামী তুর্যের নামে কসম কেটে বললাম, হয় আজ বিয়ের আগে আমি নিজের হাতে নিজেকে শেষ করব, আর না হয় এখান থেকে পালাবো। তবু এই তারা আপনাকে বিয়ে করবে না, পারলে আমাকে আটকে দেখা। তারার কথা এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রণয় আর কিছু বলার মতো পায় না। বারবার তারার মুখে তুর্যের নাম শুনে রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। সে তারার পানে এক পলক তাকিয়ে রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। প্রণয়কে যেতে দেখে বাঁকা হাসে তারা। প্রণয় রুমের বাইরে বের হয়ে দরজার পাশে থাকা ফুলদানিতে লাথি মেরে ফেলে দিয়ে নিজের চুল খামচে ধরে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। চুল ছেড়ে রাগে দেওয়ালে পরপর 2টা ঘুষি মেরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, না না, কিছুতেই আমি আমার ছোট্ট পরীকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না, কিছুতেই না। অন্যদিকে প্রণয় যেতেই তারা রুমের ভেতর টেনশনের পায়চারি করছে। বলে তো দিয়েছে সে পালাবে, কিন্তু পালাবেটা কি করে সে তো আদেও জানে না প্রণয় তাকে কোথায় নিয়ে এনে রেখেছে। আর বেডটাই বা সে হবে কি করে, তার রুমের দরজাতে তো লক করা। তারা এবার পায়চারি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, এখান থেকে আমার যে করেই হোক পালাতে হবে। আমি তুর্য ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না, যে করেই হোক আমি এখান থেকে পালাবো। বলেই তারার চোখ মুখ শক্ত হয়ে আসে। সন্ধ্যা 7টা, গোটা একটা দিন পার হতে চলল, অথচ তারাকে এখন অবধি খুঁজে পেল না তুর্য। তারা খুঁজে সকলেই প্রায় ভেঙে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে শ্রাবন্তী ছুটে এসেছে। বাড়ির 4 করতেই প্রায় ভেঙে পড়েছে। 4 কর্তাদের নাজেহাল অবস্থা, তাদের আদুরের দুলালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মানতেই পারছে না নিজেদের বহু কষ্টে সামলে রেখেছে তারা, ভেঙে পড়লে বাকিরাও যে ভেঙে পড়বে। তিথিরা সকলকে সামলাচ্ছে। নেহা তুর্যদের সাথে বের হয়েছে, কারণ সেও তো একজন মাফিয়া দলেরই। নেহার বোধশক্তি ও টার্গেট খুব ভালো। তুর্যের পর যদি মাফিয়া বানানো হয় কাউকে, সেটা নিঃসন্দেহে নেহা। এমকে গ্রুপের তুর্যের পর একমাত্র নেহাই সবচেয়ে বেশি সাহসী এবং পাওয়ারফুল। বাকিরা আছে, তবে নেহার মতো নয়। তাই সেও বের হয়েছে তুর্যদের সাথে। তুর্যের কথা মতো পুরো শহর ঘিরে ফেলা হয়েছে। সব জায়গায় তারার খোঁজ চলছে, কিন্তু এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি তারা। তুর্য গাড়ি চালিয়ে চালিয়ে সমস্ত জায়গা দেখছে। সেই মুহূর্তে তার ফোনে কল আসে। তুর্য গাড়ি চালাতে চালাতে ফোনের দিকে তাকায়। নেহা কল করেছে। তুর্য পাশ থেকে ফোন উঠিয়ে কানে ধরে। ওপাশ থেকে নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যালো তুর্য, তারা খোঁজ পাওয়া গিয়েছে? সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষে তুর্য হন্তদন্ত হয়ে বলে ওঠে, কোথায় আছে আমার তারা? কোথায় আছে বল? নেহা ওপাশ থেকে বলে ওঠে, প্রণয় তারাকে নিয়ে তোদেরই দাদার বাড়ি রাজশাহী পদ্মনগরে একটা বাংলোতে রয়েছে। নেহার কথা শুনে তুর্য কপালে 3 ভাঁজ ফেলে জোরে বলে ওঠে, কি? তারাকে আমাদের গ্রামের বাড়ির ওই দিকে রাখা হয়েছে? হ্যাঁ, আমরা এটাই খোঁজ পেয়েছি। তুই আর দেরি করিস না, আমরা ওইদিকে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। নেহার কথায় তুর্য তড়িঘড়ি করে বলে ওঠে। ওকে, আমি আসছি। বলেই তুর্য ফোন কেটে দেয়। সামনের দিকে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলে ওঠে, বাহ,
তোর অনেক বুদ্ধি, তোর তারিফ করতে হয়। আমার তারাকে আমারই গ্রামে আটকে রেখেছিস, বাহ, গুণ আছে তোর বলতে হবে। আর আমি পুরো শহর তল্লাশি করে মরছি। এবার দেখ তোর কি হাল করি।